কোরিয়ান মুভি মানেই এখন দর্শকদের সহ্যের সীমা পরীক্ষা করার একটা খেলা। তারা সেন্সরশিপের তোয়াক্কা না করে এমন সব ডার্ক এবং রিয়েলিস্টিক গল্প আমাদের সামনে তুলে ধরে যা দেখে গায়ে কাঁটা দিতে বাধ্য। আজ আমরা যে সিনেমাটা এক্সপ্লেন করতে চলেছি তার নাম সিম্প্যাথি ফর মিস্টার ভেঞ্জেন্স। নামটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কোনো সাধারণ গল্প নয়, এটা এক নৃশংস প্রতিশোধের কাহিনী। আর যেখানে প্রতিশোধ আছে সেখানে রক্ত, খুন আর হিংস্রতা তো থাকবেই। গল্পের পর্দা ওঠে সবুজ চুলের এক যুবককে দিয়ে। যুবকটি জন্ম থেকেই কথা বলতে বা শুনতে পায় না। তার এই সবুজ চুলের জন্য চলুন আমরা তাকে আপাতত সবুজ বলেই ডাকি। ছোটবেলায় বাবা মাকে হারানোর পর তার দিদি ছিল তার একমাত্র অবলম্বন। দিদি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসা দিয়ে বড় করেছে। এই ভাই বোনের ছোট্ট সুখী সংসারে হঠাৎ করেই নেমে আসে কালো মেঘ। ডাক্তাররা জানায় যে সবুজের দিদির দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এবং তাকে বাঁচাতে হলে খুব দ্রুত কিডনি প্রতিস্থাপন করতে হবে। সবুজ এক মুহূর্ত দেরি করে না, নিজের একটি কিডনি দিদিকে দেওয়ার জন্য রাজি হয়ে যায়। দরকার হলে সে নিজের দুটো কিডনি দিয়ে দিত, তবুও সে তার দিদিকে হারাতে চায় না। কিন্তু ভাগ্য যেন তাদের সাথে এক নিষ্ঠুর খেলা খেলছিল। হাসপাতালের রিপোর্টে জানা যায় যে সবুজের কিডনি তার দিদির শরীরের সাথে ম্যাচ করবে না। এখন ডোনারের জন্য অপেক্ষা করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই। কিন্তু কে জানে সেই ডোনার কবে পাওয়া যাবে, কাল নাকি দিদির মৃত্যুর পর। সবুজ তার দিদির জীবনকে ভাগ্যের হাতে ছেড়ে দিতে চায় না। সে ঠিক করে যেভাবেই হোক তাকে একটা উপায় বের করতেই হবে। আর ঠিক তখনই যখন মানুষ সবথেকে বেশি অসহায় থাকে, শয়তান তখনই তার সামনে সুযোগের দরজা খুলে দেয়। একদিন পাবলিক টয়লেটে সবুজ দুজন লোকের দেখা পায় যারা কিডনি ডোনারের বিজ্ঞাপন লাগাচ্ছিল। বাইরে থেকে দেখে সাধারণ কর্মী মনে হলেও এরা আসলে মানুষরূপী শয়তান। বিজ্ঞাপনের আড়ালে এরা চালায় মানব অঙ্গ পাচারের এক ভয়ঙ্কর কালো ব্যবসা। সবুজ ভাবে এদের সাহায্যে হয়তো সে তার দিদিকে বাঁচাতে পারবে, তাই আর কিছু না ভেবে সে তাদের পিছু নেয়। লোকগুলো তাকে শহরের এক প্রান্তে একটা ভাঙা পরিত্যক্ত বিল্ডিংয়ে নিয়ে যায়। সবুজ জানত না যে সে আসলে নিজের পায়ে হেঁটে নরকের দরজায় পা রাখছে। ভেতরে থাকা পাচারকারীরা সবুজের সাথে একটা চুক্তি করে। তারা বলে যদি সবুজ তার নিজের একটা কিডনি এবং সাথে 10 মিলিয়ন ওয়ান দেয় তাহলে তারা তার দিদির জন্য একটি ম্যাচিং কিডনির ব্যবস্থা করে দেবে। সবুজ তার দিদিকে বাঁচানোর জন্য এতটাই মরিয়েছিল যে সে খুশি মনে রাজি হয়ে যায়। সে তার সারা জীবনের জমানো সমস্ত টাকা তুলে দেয় ওই মানুষ খেকো শয়তানদের হাতে। কিন্তু সে কল্পনাও করতে পারেনি কি ভয়ঙ্কর প্রতারণা তার জন্য অপেক্ষা করছে। ওই পাচারকারীরা সবুজকে অজ্ঞান করে শুধু তার 10 মিলিয়ন ওয়ানই হাতিয়ে নেয় না, তার শরীর থেকে একটি কিডনিও কেটে বের করে নেয়। জ্ঞান ফেরার পর সবুজ নিজেকে আবিষ্কার করে একা অসহায় অবস্থায়। শুধু তার সারা জীবনের জমানো টাকাটাই গেল না, সাথে নিজের শরীরের একটা কিডনিও হাওয়া হয়ে গেল। এখন সে কার কাছে বিচার চাইবে? সে তো কথাই বলতে পারে না। তাই দাঁত কামড়ে এই চরম অপমান আর কষ্টটা সহ্য করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। কিন্তু ভাগ্য যখন খারাপ হয় তখন চারদিক থেকেই হয়। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে, যা সবুজের মনে আনন্দের বদলে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেয়। হসপিটাল কর্তৃপক্ষ জানায় যে তার একজন ডোনার খুঁজে পেয়েছে এবং 1 সপ্তাহের মধ্যেই অপারেশন করা সম্ভব। এর জন্য শুধু 10 মিলিয়ন ওয়ান জোগাড় করতে হবে। এই খবর শুনে সবুজ হাসবে না কাঁদবে বুঝতে পারে না। যে টাকাটা সে একটু আগেই হারিয়েছিল সেই টাকাই এখন তার দিদির জীবন বাঁচাতে পারে। তার পকেট খালি, চাকরি নেই। এমন অবস্থায় এত কম সময় টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলে তার প্রেমিকা ইয়াংমি তাকে বকাবকি করে এবং দ্রুত টাকা জোগাড় করার জন্য এক ভয়ঙ্কর বুদ্ধি দেয়। বুদ্ধিটা হলো অপহরণ। ইয়াংমি প্ল্যান করে যে সবুজ যে ফ্যাক্টরিতে কাজ করত সেই ফ্যাক্টরির মালিকের ছোট্ট মেয়েকে কিডন্যাপ করে 10 মিলিয়ন ওয়ান মুক্তিপণ আদায় করতে হবে। সবুজের কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। দিদিকে বাঁচানোর জন্য সে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত ছিল। সবুজের বস ছিলেন একজন নির্মম পুঁজিপতি, যে কিছুদিন আগেই সবুজ সহ অনেক কর্মীকে কোনো কারণ ছাড়াই ছাঁটাই করে দিয়েছিল। তাই বসের উপর তার রাগ আগে থেকেই ছিল। সে তার প্রেমিকার সাথে মিলে বসের ছোট্ট মেয়েকে স্কুল থেকে ফেরার পথে কিডন্যাপ করে। বসের কাছে তার মেয়ে ছিল কলিজার টুকরা, তাই তিনি কোনো ঝামেলা না করে মুক্তিপণের পুরো টাকাটা সবুজকে দিয়ে দেন।
টাকা হাতে পেয়ে সবুজ আর তার প্রেমিকা ছোট্ট মেয়েটিকে নিয়ে তাদের আস্তানায় ফেরে। বাচ্চা মেয়েটির নিষ্পাপ মুখ দেখে সবুজের মনে মায়া জন্মায়। সে ঠিক করে কাল সকালেই টাকাটা হসপিটালে জমা দিয়ে মেয়েটিকে তার বাবার কাছে ফিরিয়ে দেবে, আর তারপর দিদিকে নিয়ে নতুন জীবন শুরু করবে। কিন্তু সবুজ ভাবতেও পারেনি তার দিদি তাকে অপরাধী বানানোর চেয়ে মৃত্যুকেই বরণ করতে শ্রেয় মনে করবে। সে যখন বাড়ি ফেরে তখন দেখে তার দিদি আত্মহত্যা করেছে। দিদি একটি সুইসাইড নোট রেখে গেছিল, যেখানে লেখা ছিল, আমি তোর বোঝা হয়ে থাকতে চাই না, আর তুই আমার জন্য কোনো অপরাধের পথে পা বাড়াস এটাও আমি চাই না। দিদির নিথর দেহ দেখে সবুজের পৃথিবীটা যেন এক মুহূর্তে ধ্বংস হয়ে যায়। শোকে পাথর হয়ে যাওয়া সবুজ তার দিদির মৃতদেহকে সমাধিস্থ করার জন্য একটি নদীর ধারে নিয়ে যায়। ছোটবেলায় তারা দুই ভাই বোন এই নদীর ধারেই খেলা করত। দিদিকে তার প্রিয় জায়গায় শেষ বিদায় জানিয়ে সে যখন ফিরে আসছে তখনই ঘটে যায় গল্পের সবথেকে মর্মান্তিক ঘটনাটি। তাদের সাথে থাকা কিডন্যাপ হওয়া ছোট্ট মেয়েটি খেলতে খেলতে নদীর জলে পড়ে যায়। সবুজ যেহেতু কানে শুনতে পায় না, তাই বাচ্চা মেয়েটির বাঁচার জন্য করা আর্তনাদ তার কান পর্যন্ত পৌঁছায় না। যখন সে পেছনে ফেরে তখন দেখে মেয়েটির নিথর দেহ নদীর জলে ভেসে উঠেছে। এই দৃশ্যটা এতটাই শকিং যে প্রথমবার দেখার পর আমারও রাতের ঘুম উড়ে গিয়েছিল। একটা নিষ্পাপ বাচ্চার ভেসে থাকা মৃতদেহ, এই দৃশ্য আপনাকে স্তব্ধ করে দেবে। সবুজ পুরোপুরি ভেঙে পড়ে। একদিকে দিদির মৃত্যু, অন্যদিকে একটি নিষ্পাপ বাচ্চার অজান্তে ঘটে যাওয়া খুন। সে এখন কি করবে? খুব শীঘ্রই পুলিশ নদী থেকে মেয়েটির মৃতদেহ উদ্ধার করে। মেয়ের দেহ দেখে তার বাবা অর্থাৎ সবুজের বস কান্নায় ভেঙে পড়েন, আর সেই মুহূর্তেই তার জীবনের একটাই লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রতিশোধ। মেয়ের মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদেরকে তিনি নিজের হাতে শেষ করবেন। মেয়ের মৃত্যুর পর বস পার্ক ডংজিং তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছিলেন শুধু একটাই উদ্দেশ্য, খুনিকে খুঁজে বার করে নিজের হাতে শাস্তি দেওয়া। তিনি জানতেন পুলিশি ব্যবস্থার সময় সাপেক্ষ এবং জটিল, তাই তিনি অন্য পথ বেছে নেন। তিনি এই কেসের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের সাথে গোপন একটা চুক্তি করেন। সেই পুলিশ অফিসারেরও একটি অসুস্থ সন্তান হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল, আর তার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন ছিল। বস তাকে সেই টাকার যোগান দেন। বিনিময় শুধু একটাই শর্ত, যে অপহরণকারীর যে কোনো খোঁজ পাওয়ার সাথে সাথে তাকে যেন ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পুলিশের প্রথম সন্দেহ গিয়ে পড়ে সেই ছাঁটাই হওয়া কর্মীর উপর, যে কিছুদিন আগেই ফ্যাক্টরির সামনে আত্মহত্যার ভূমিকে হাঙ্গামা করেছিল। বস আর পুলিশ মিলে তার বাড়িতে হানা দেয়, কিন্তু দরজা খুলতেই তাদের সামনে যে দৃশ্য ভেসে ওঠে তা দেখে বসের বুকের ভেতরটা কিপে ওঠে। তিনি দেখতে পান সেই ছাঁটাই হওয়া কর্মী উপায় না দেখে তার পুরো পরিবারের সাথে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। ঘরের মধ্যে নারী, পুরুষ, শিশুর নিথর দেহ পড়ে আছে। এই মর্মান্তিক দৃশ্য দেখে বসের মন প্রথমবারের জন্য অপরাধবোধে ভরে ওঠে। অন্যদিকে সবুজও তার দিদির মৃত্যুর জন্য প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে। সে মনে করে এই সব কিছুর মূলে রয়েছে সেই কিডনি পাচারকারী শয়তানগুলো। সে তার প্রেমিকা ইয়াংমিকে দায়িত্ব দেয় ওই পাচারকারীদের নতুন আস্তানা খুঁজে বের করার জন্য। ইয়াংমি একজন বিক্রেতা সেজে খুব সহজেই তাদের ডেরার খোঁজ পেয়ে যায়। খবর পেতেই সবুজের এক মুহূর্ত দেরি করে না। বেসবল ব্যাট হাতে সে যেন এক সাক্ষাৎ যমদূত হয়ে আছাড়ে পড়ে ওই তিনজন অঙ্গ পাচারকারীর ওপর। তার মাথায় তখন শুধু প্রতিশোধের আগুন জ্বলছে। সে তাদের পিটিয়ে মেরে ফেলে, কিন্তু শুধু মেরেই সে ক্ষান্ত হয় না। ইটের বদলে পাটকেল, এই নীতিতে বিশ্বাসী সবুজ ঠিক যেভাবে তার কিডনিটা বের করে নেওয়া হয়েছিল সেভাবেই সে ওই শয়তানদের কিডনি বের করে নেয় এবং কাঁচাই চিবিয়ে খায়। প্রতিশোধ নেওয়ার পর সবুজ ছুটে যায় তার প্রেমিকা ইয়াংমির কাছে এই খবরটা দেওয়ার জন্য। কিন্তু তার অ্যাপার্টমেন্টের নিচে পৌঁছাতেই সে দেখে সেখানে পুলিশ, ডাক্তার আর উৎসুক জনতার ভিড়। তার মনটা অজানা আশঙ্কায় কেঁপে ওঠে। সে সাবধানে উপরে ওঠে, দেখে তার জন্য অপেক্ষা করছে জীবনের সবথেকে বড় দুঃস্বপ্ন। বস শেষ পর্যন্ত সবুজের বাড়ির ঠিকানা খুঁজে বের করেছিলেন, কিন্তু সবুজ তখন পাচারকারীদের উপর প্রতিশোধ নিতে বাইরে ছিল। বস তার মেয়ের মৃত্যুর সমস্ত রাগ আর ঘৃণা উগড়ে দেন ইয়াংমির ওপর। তিনি অত্যন্ত নিষ্ঠুরভাবে ইলেকট্রিক শক দিয়ে ইয়াংমিকে তিলে তিলে হত্যা করেন। এমনকি সেই সময় খাবার ডেলিভারি দিতে আসা এক নিরীহ ছেলেও তার এই পৈশাচিকতার শিকার হয়। সবুজ যখন পৌঁছায় তখন পুলিশ ইয়াংমির মৃতদেহ স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছে। সবুজ হিম্মত করে পুলিশের সাথে একই লিফটে ওঠে। লিফটের নিস্তব্ধতায়, পুলিশের উপস্থিতিতেই সবুজ শেষবারের মতো তার ভালোবাসার মানুষটার ঠান্ডা হাতটা শক্ত করে ধরে। এই বিদায় ছিল
একই সাথে রোম্যান্টিক এবং হাড় হিম করা নিষ্ঠুর। এই মুহূর্তে সবুজের ভেতর থেকে ভালো মানুষটা পুরোপুরি মরে যায়। সে শপথ নেয় বসকে সে নিজের হাতে শেষ করবে। এখন দুজনেই উন্মত্ত হয়ে উঠেছে। বস অপেক্ষা করছে সবুজের বাড়িতে তাকে মারার জন্য, আর সবুজ ওঁত পেতে আছে বসের বাড়ির সামনে। অবশেষে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে সবুজ নিজের বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়ির দরজার কাছে পৌঁছাতেই সে দেখে ভেতরে আলো জ্বলছে। জানলা দিয়ে উঁকি মেরে সে দেখে বস তার বিছানায় মরা শুকুরের মতো ঘুমোচ্ছে, কিন্তু সে জানত না এটা ছিল বসের পাতা একটা নিখুঁত ফাঁদ। দরজায় পা রাখতেই হাই ভোল্টেজ ইলেকট্রিক শকে সবুজ অজ্ঞান হয়ে যায়। বস জ্ঞানহীন সবুজকে সেই নদীর ধারে নিয়ে যান যেখানে তার মেয়ে ডুবে মারা গিয়েছিল। তিনি সবুজকে মারার আগে এক অদ্ভুত কথা বলেন, আমি জানি তুমি খারাপ মানুষ নও, কিন্তু আমাকে তোমাকে মারতেই হবে। এই কথার অর্থ হলো পরিস্থিতি তাদের দুজনকেই খুনি বানিয়েছে। এরপর বস সবুজের পায়ের শিরা কেটে দেন যাতে সে সাঁতরাতে না পারে এবং তাকে নদীর জলে ফেলে দেন। সবুজ ঠিক সেই কষ্টটা অনুভব করতে করতে ডুবে মরে যা বসের মেয়ে পেয়েছিল। বসের প্রতিশোধ সম্পূর্ণ, ঘৃণার আগুন নিভে গেছে। কিন্তু এরপর কি? সে কি আত্মসমর্পণ করবে নাকি আত্মহত্যা? দর্শক যখন এটাই ভাবছে তখনই গল্পের আসল টুইস্ট আসে। হঠাৎ করেই কোথা থেকে একদল মুখোশ প্রাকৃতি সন্ত্রাসী এসে হাজির হয় এবং কিছু বুঝে ওঠার আগেই বসকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলে। কিন্তু এরা কারা? এরা হলো সবুজের প্রেমিকা ইয়াংমির কমরেড। ইয়াংমি আসলে একটি গোপন সরকার বিরোধী অ্যানার্কিস্ট গ্রুপের সদস্য ছিল। সে আগেই তার সংগঠনে বসে ছবি পাঠিয়ে রেখেছিল এবং নির্দেশ দিয়ে গিয়েছিল যদি তার কিছু হয়ে যায় তাহলে যেন এই লোকটির ওপর প্রতিশোধ নেওয়া হয়। এখানেই সিনেমার গল্প শেষ হয়। প্রতিশোধের এক চক্র শেষ হতে না হতেই শুরু হয়ে যায় আর এক চক্র। এই সিনেমা শেষে কোনো হিরো বেঁচে থাকে না, বেঁচে থাকে শুধু প্রতিশোধের এক অন্তহীন চক্র। সবুজ তার দিদিকে বাঁচাতে চেয়েছিল, বস তার মেয়েকে ভালোবাসত। তারা কেউই জন্ম থেকে শয়তান ছিল না, কিন্তু পরিস্থিতি আর একটার পর একটা ভুল সিদ্ধান্ত তাদের এমন এক অন্ধকারের পথে ঠেলে দেয় যেখান থেকে ফেরা অসম্ভব ছিল। এই গল্পটা আমাদের একটা কঠিন সত্যি শেখায়। প্রতিশোধের আগুন হয়তো সাময়িকভাবে আমাদের মনের জ্বালা মেটায়, কিন্তু আখেরে তা আমাদের নিজেদেরই জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। বস সবুজকে মেরে শান্তি পায়নি, কারণ তার মেয়ে ফিরে আসেনি। সবুজ পাচারকারীদের মেরে তার দিদিকে ফিরে পায়নি। প্রতিশোধ শুধু আরও বেশি রক্তপাত আর শূন্যতা নিয়ে আসে। এই সিনেমার আরেকটি গভীর বার্তা হলো কমিউনিকেশন বা যোগাযোগের অভাব। সবুজ বোবা এবং কালা ছিল। যদি সে বাচ্চা মেয়েটির আর্তনাদ শুনতে পেত তাহলে হয়তো এত বড় ট্র্যাজেডি ঘটতই না। সে যদি নিজের কষ্টটা কাউকে বোঝাতে পারত তাহলে হয়তো সে অপরাধের পথে যেত না। আমাদের জীবনেও যখন কঠিন সময় আসে, যখন আমরা অসহায় বোধ করি, তখন একটা ভুল সিদ্ধান্ত পুরো জীবনটাকে ধ্বংস করে দিতে পারে। এই সিনেমা আমাদের শেখায় যে জীবনের সবথেকে কঠিন সময় মাথা ঠান্ডা রাখা কতটা জরুরি। প্রতিশোধের বদলে সমাধানের পথ খোঁজা, ঘৃণার বদলে ক্ষমার শক্তিকে চেনা, আর একা লড়াই না করে প্রিয়জনদের সাথে কথা বলা, এটাই হয়তো এই অন্ধকার গল্পের আসল আলো। সিম্প্যাথিক আর মিস্টার ভেঞ্জেন্স শুধু একটি সিনেমা নয়, এটি সমাজের একটি কঠিন বাস্তবতার আয়না। এটি ভেঞ্জেন্স ট্রিলজির প্রথম সিনেমা। যদি আপনারা চান আমরা এই ট্রিলজির বাকি দুটি সিনেমা ওল্ড বয় এবং লেডি ভেঞ্জেন্স নিয়েও আলোচনা করব, যেগুলোর গল্প এর থেকেও বেশি ভয়ঙ্কর এবং সাইকোলজিক্যাল। যদি আজকের এক্সপ্লেনেশন আপনাদের ভালো লেগে থাকে এবং মনের মধ্যে সামান্যও দাগ কেটে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার একটা লাইক আর সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের গভীর গল্প আপনাদের সামনে তুলে ধরার জন্য অনেক উৎসাহ দেয়। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রুদ্ধশ্বাস গল্প নিয়ে। ততদিন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।